যে 2024-এ চাকরি বাতিল হয়েছিল, যে 26,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর, গত 3রা এপ্রিল সুপ্রিম কোর্ট যে একই রায় বহাল রেখেছে, যার জন্য আমরা চাকরি হারিয়েছি, সেই চাকরি হারা একজন শিক্ষক সুবল সরেন মানসিক চাপ সহ্য করতে না পেরে আজকে সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের রাষ্ট্রের, আমাদের আইন ব্যবস্থার, আমাদের সমাজ ব্যবস্থার এবং আমাদের সরকারের করে নয়, পুলিশ চুরি করছিল। সুবল বাবুর মৃতদেহ পুলিশ চুরি করে নিয়ে যাচ্ছিল, কারণ আমাদের অনেক সহযোদ্ধাই ওখানে রয়েছে। ওনার পরিবারের, ওনার স্ত্রী, ওনার কন্যা এবং ওনার পরিবারের আরো অনেকেই রুবি আরএন ট্যাগর হসপিটালে রয়েছেন। তাদের থাকা সত্ত্বেও তাদেরকে কিছু না জানিয়ে শবদেহ নিয়ে তাড়াতাড়ি দাহ কার্যের জন্য নিয়ে চলে যাচ্ছিল পুলিশ, যাতে করে ওই শবদেহ নিয়ে কোনো রকম ঝামেলা না হয়। কিন্তু ঝামেলা কিসের? আমরা তো ওনাকে পুরো শ্রদ্ধা জানানোর জন্যই চেয়েছিলাম। পুলিশ সবকিছুতে রাজনীতি দেখে, প্রশাসন এতটুকু মানবিক নয়। যদি মানবিক হতো তাহলে আজকে এই কাজটা পুলিশ করতো না। চাপে আরো বেশি অসুস্থ হয়ে হঠাৎ করে প্রবলেম ছিল, শারীরিক সমস্যা ছিল, সবারই আছে, করে পড়ছে, একটা পরিবার শেষ হচ্ছে। কি তদন্ত, কি রাজনৈতিক পরিস্থিতি আজকে আমাদের এই জায়গায় দাঁড় করিয়েছে। যাই হোক, সবাই সবার কথা কিছু কিছু করে বলবেন। সুবলবাবুকে যতটা আমরা স্মরণ করতে পারি আজকের দিনে, এবং নিজেদের, বিশেষ করে এটাই নিজেদের মানসিক ক্ষমতা, এবং আমার কথা শুনতে পাচ্ছেন যারা অন্য সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়েও, তারাও যাতে আমরা একত্রিত হতে পারি। আমাদের কিছু করার নেই, আমাদেরকে কিন্তু ধরো, দুটো হাত দিয়ে ভালো করে ধরো। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখানে আসুন। গত দুদিন ধরে আমাদের একজন সহযোদ্ধা এই 2016 প্যানেলকে নিয়ে যে রাজনৈতিক চক্রান্ত এবং একাংশের বিচার ব্যবস্থার অনৈতিক দুর্নীতি বলুন, যাই বলুন, সেই কার্যকলাপের ফলে চরম পরিণতির প্রতিফলন আজকে সকালে কলকাতায় আরএন ট্যাগর হসপিটালে আমাদের একজন সহযোদ্ধা আমাদের ছেড়ে চলে গেছে। আমরা আজকে একটু মনে করতে পারব, অনেক প্রতিবাদ এখান থেকে করেছি আমরা, অনেক ভাষা, অনেক স্লোগান, নতুন করে পুনরাবৃত্তি করার আমাদের কিছু নেই। কিন্তু আজকে এই মর্মান্তিক সমাজের লোক সুবল সরেন স্যার, কারণ শুধুমাত্র আপনারা সবাই বুঝতে পারছেন যে আমরা যদি চলে যায়, যদি তার কাজ করার সমর্থ থাকা সত্ত্বেও থাকতে হয়, সেই পরিবারে যদি বৃদ্ধ করবে। এতদিন আমরা ভাবতাম যে অন্যের বাড়িতে আগুন লাগলে সেটা তার কেউ অনুভব করে না যতক্ষণ না নিজের বাড়িতে আগুন লাগে, কিন্তু এখন দেখছি নিজের বাড়িতে আগুন লাগলেও সেই তাপ অনুভব করার আগে কিন্তু সেই মানুষটা পুরো শেষ হয়ে যাচ্ছে। তাই আপনাদেরকে বলবো, আপনাদের কাছে আমাদের করজোড়ে হাত জোড় করে আমরা আবেদন জানাচ্ছি, আপনারা সাধারণ মানুষ যারা আছেন তারা প্রত্যেকে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। সোশ্যাল মিডিয়ায় হোক, যেখানেই হোক,
এতগুলো যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীকে এরকম অন্যায়ভাবে নিজেদের কাজ থেকে তাড়িয়ে দেওয়ার এই অন্যায়টাকে আপনারা মেনে নেবেন না। আমরা তো না হয় ডিসেম্বর পর্যন্ত সাজাপ্রাপ্ত আসামির মতো আমাদের গলায় ফাঁসটা করিয়ে রাখা হয়েছে, 31 ডিসেম্বরের পর আমাদেরও বেতনগুলো বন্ধ করে দেওয়া হবে। কিন্তু এখনো পর্যন্ত যারা অভিযুক্ত নয় এমন অনেকেরই বেতন বন্ধ হয়ে আছে, যারা শিক্ষাকর্মী রয়েছে। কারণ আমরা জানি গ্রুপ সি এবং গ্রুপ সির পুরো যারা যতজন রয়েছেন সবাইকারই বেতন বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে যোগ্য অযোগ্য বাছাই করা হয়নি। আর 4 মাস ধরে তাদের বেতন বন্ধ। তাদের বাড়িতে অসুস্থ বাবা মা রয়েছে, তাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, তারা কিভাবে সবাই জানেন যে 2016 এসএসসির যে প্যানেল ছিল সেই প্যানেল হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্টে গিয়ে পুরো প্যানেল বাতিল হওয়ার কারণে প্রায় 26,000-26,000-এর মধ্যে সরকার নিজেও বলছে যে প্রায় 19,000-এর মতো যোগ্য শিক্ষক শিক্ষিকা আজকে কর্মচ্যুত। এবং কর্মচ্যুত মানে তারা একটা ছাত্রের নির্দিষ্ট টাইম পর্যন্ত 31শে ডিসেম্বরের পরে তাদের আর সেই চাকরির স্থানে রাখা যাবে না। তাদের পরিবার এবং তারা সবাই আজকে যে মানসিক অবসাদের মধ্যে যাচ্ছে, সেই মানসিক অবসাদ থেকে আমাদের একজন সহযোদ্ধা পশ্চিম মেদিনীপুরের সুবল সরেন, উনি মানসিক যন্ত্রণা থেকে গত পরশু 2 দিন আগে স্ট্রোক হয়েছিল। স্ট্রোক হওয়ার পর কলকাতার একটা বেসরকারি হসপিটালে থাকা অবস্থায় ডক্টর বলেই দিয়েছিল এত বড় হ্যামারেজ এত কম বয়সে কিভাবে হওয়ার কথা নয়, যেটা হয়েছে সেখান থেকে আর রিকভারি করা সম্ভব নয়। ডক্টর আশা ছেড়েই দিয়েছিল, আজকে ভোরে মৃত্যুবরণ করেছেন। সেই ওনার পরিবারের পাশে আমরা সহমর্মিতা দেখানোর জন্য আমরা এখানে সমবেত হয়েছি। সুবলবাবু, দেখুন, সুবলবাবুর মৃত্যুর দায় কাজ যদি আমরা যদি অনুসন্ধান করতে যাই, তাহলে আমার মনে হয় এটার মূল দায় হচ্ছে আজকের এই নোংরা রাজনৈতিক অবস্থা। কোনো শাসক দল, কোন বিরোধী দল, কি কেন্দ্রীয় পার্টি, কি রাজ্য কমিটি, আমরা এইসব কিছু বুঝি না। আমরা সাধারণ শিক্ষক, শুধুমাত্র পড়াশোনার কাজটাই বুঝি, পড়ানোর কাজটাই বুঝি। কিন্তু আজকের এই পরিস্থিতি থেকে আমরা বুঝতে পারছি ভারতবর্ষ এত বছর স্বাধীন হওয়ার পরেও এত জঘন্য, এত সংকীর্ণ রাজনৈতিক অবস্থায় জন্য রাজনৈতিক অবস্থা এটার জন্য দায়ী। এবং রাজনৈতিক অবস্থা সরাসরি বিচার ব্যবস্থার উপর প্রভাব বিস্তার করছে। এখন সে বিচার ব্যবস্থা সরাসরি রাজনীতি দ্বারা প্রভাবিত, এটা পরিষ্কার। দেখুন, বিচার ব্যবস্থার উপরে আস্থা রেখে আমরা এতজন শিক্ষক এতদিন ধরে আমাদের চাকরি যাওয়ার পরও এত মানসিক যন্ত্রণার মধ্যেও আমরা আজকে সাইকোলজিক্যালি মানসিকভাবে বিধ্বস্ত হওয়ার পরও শারীরিকভাবে দাঁড়িয়ে আছি। কিছু তো আস্থা আমাদের বিচার ব্যবস্থার উপরে আছে, কিন্তু যত সময় যাচ্ছে তত এই আস্থা ভেঙে যাচ্ছে। যত সময় যাচ্ছে তত যেখানে আমরা দেখতে পাচ্ছি মরীচিকার মতো হয়তো কোনো একটা কিছু সন্ধান পাচ্ছি যে সামনে হয়তো এটা জল, সামনে গিয়ে দেখছি আবার ওটা মরীচিকা, এবং বারবার এরকম করে মরীচিকা দেখিয়ে আমাদের শান্ত করা হচ্ছে। এবং যাকে বলে টাইম কিলিং, সেরকম ভাবে সময়কে নষ্ট করা হচ্ছে। আমাদের আজকে 20-25 দিন পর হঠাৎ করে একটা পরীক্ষার ডেট দিয়ে দিল। পরীক্ষার ডেট দিয়ে আপনারা এটা কেউ কি আমরা আজকে মানসিক স্থিরতার মধ্যে আছি যে মানসিক স্থিরতার থেকে আজকে পড়াশোনা করে এইরকম ধরনের একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব? দেখুন, যোগ্য অযোগ্যের বিচারে রাজ্য সরকার কোনো কিছুই দেয়নি, এটা সম্পূর্ণভাবে ঠিক আমার মনে হয় নয়। কারণ আপনারা জানেন যে শিক্ষকরা কর্মচ্যুত হয়েছিল সেই সম্পূর্ণ শিক্ষকরা কিন্তু আজকে স্কুলে কন্টিনিউ করতে পারছে না। সেটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুসারে সবাই কন্টিনিউ করতে পারছে না। সবাই যদি কন্টিনিউ করতে পারছে না, তাহলে কারা কন্টিনিউ করছে, কারা কন্টিনিউ করছে না? এই অবস্থাটাকে সরকার
নিজের সুবিধার্থে আরো পরিষ্কারভাবে প্রতিষ্ঠিত করছে না, এটা হচ্ছে ঘটনা। কিন্তু যোগ্য অযোগ্যকে যে বিভাগ করা যায়নি, যোগ্য অযোগ্যকে পরিষ্কার করা যাচ্ছে না, এটা কিন্তু সম্পূর্ণ সত্যি কথা নয়। কারণ আমরা তো কলকাতার থেকে অনেক দূরে আছি। কলকাতায় আমাদের যারা সহযোদ্ধারা আছেন ওনাদের সাথে আমাদের ফোনে কন্টিনিউয়াস কথা হচ্ছে, প্রত্যেক সময়ের ঘটনার আপডেট আমরা পাচ্ছি। কি ঘটনা ভেতরে ঘটছে তার পরিষ্কার কোনো কিছু বিবরণ আমাদের কাছে নেই। সরকার কি করতে চাইছে আমাদের নিয়ে ওনাদের আদৌ সদিচ্ছা আছে কি না আছে সেটার কোনো ক্লিয়ারিটি আমাদের কাছে নেই। ছোটার সময় একটা যে আমরা জানি যদি মারা যায় কোনো একজনের, কেউ নর্মাল ডেথ যদি হয় তাহলে কত ঘন্টা তাকে হসপিটালে ডিটেন করা যাবে? 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, কি তার প্রোটোকল আছে? আমরা দেখছি 3টে, 3:30টার পর বডি বেরোচ্ছে, 3টের পর, তারপরে বডি গিয়ে কোনো একটা জায়গা থেকে বডি বেরিয়ে চলে যাচ্ছে, তাদের পরিবারের লোকজন অন্য কোনো দিকে দাঁড়িয়ে আছে। কি করতে চাইছে সরকার এটা পরিষ্কার। আমি এটা নিয়ে কোনো বিতর্কিত মন্তব্য করতে চাই না, কিন্তু এটা সবাই আপনারাও বুঝতে পারছেন যে সরকার ভূমিকা কি এই জায়গায়।